আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। নরেন্দ্র মোদী ভারতের রাজনীতিতে যার বর্ণাঢ্য এক রাজনৈতিক ক্যারিয়ার, যিনি কিনা একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং গত 16 বছর ধরে তিনি একের পর এক বা বারবার তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হচ্ছেন। তার এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে সংকটময় সময় তিনি বর্তমান সময়ে পার করছেন, কারণ তার রাজনৈতিক জীবনে এমন সংকটময় সময় কখনোই তিনি পার করেননি। বর্তমান সময়ের এই ককরোচ আন্দোলন কিংবা এই ককরোচের বা গেঞ্জের আন্দোলন, যেটা পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছেন, এটা তাকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছেন। ভারত নামক এই বিশাল রাষ্ট্রের একটা প্রভাবশালী মন্ত্রী, শিক্ষামন্ত্রী, যার কিনা পতন ঘটেছে মাত্র 5 সপ্তাহের আন্দোলনে, কিন্তু শিক্ষামন্ত্রী এই পদত্যাগ করার পরও কিন্তু এই আন্দোলন দমে যায়নি। এমনকি কিছু কিছু জায়গা থেকে দেখা যাচ্ছে তারা নরেন্দ্র মোদীর পদত্যাগের ব্যাপারে তারা আস্তে আস্তে সোচ্চার হচ্ছে, যেটা কিনা প্রথমে দিল্লি এই আন্দোলন, ককরোচ আন্দোলন দিল্লিতে ছিল, কিন্তু এক সময় সেটা দিল্লি থেকে ভারতের প্রতিটি রাজ্যেই ছড়িয়ে পড়ে। যদিও কয়েকটা রাজ্যে এই আন্দোলন দেখা যায়নি, কিন্তু তার মানে এই না যে সেই রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করছে বা নরেন্দ্র মোদীর পক্ষে আছে। সেই রাজ্যের মানুষ রাজপথে নামতে পারেনি, এই পুলিশ বা সরকারি লোকের এই নির্যাতনের ভয় তারা রাজপথে নামেনি। এই গত 16 বছরে নরেন্দ্র মোদীর এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের কথা প্রথমে আপনাদের বললাম, কিন্তু এই যে বিজেপি গত 16 বছর ধরে ভারত শাসন করছে, গত 16 বছরে বিজেপি বিরোধী বা বিরোধী রাজনীতি যে যারা করে তারা একের পর এক কিন্তু মানে নির্যাতন এবং অন্যায়ের শিকার হচ্ছে। তারা ঠিকভাবে তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছে না, ঠিকভাবে তারা মানে রাষ্ট্রের ক্ষমতাসীন দলের বিরোধিতা করতে পারছে না, মিটিং মিছিল করতে পারছে না, এমনকি ঠিকভাবে এলাকায়ও থাকতে পারছে না। সরকারি দলের বিরোধিতা করা এটা আসলে গণতান্ত্রিক একটি সৌন্দর্য বা রাজনীতির একটি অন্যতম সৌন্দর্য বলা যায়। সরকারি দল তারা দেশের উন্নয়নে তারা সময় ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, এবং বিরোধী দল সেটা শালীন ভাষায় সেটা সমালোচনা করবে, রাষ্ট্রের বিভিন্ন যে খারাপ দিকগুলো আছে সেগুলো আসলে তুলে ধরবে। এটাই তো রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু গত 16 বছরে দেখা গেছে বিজেপি সেটা একবারেই সহ্য করতে পারেনি, যার ফলপ্রসূতেই কিন্তু আমরা দেখেছি বিশেষ করে বড় রাজনৈতিক দলের বড় বড় যে নেতারা, যেমন উপমহাদেশের অন্যতম বিরাট রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী, তাকে এই কয়েকদিন আগে কিভাবে তাকে নির্যাতনটা করা হয়েছে। শুধু তাকেই নয়, এই গান্ধী পরিবারের প্রায় সকল সদস্যই বিজেপি বা এই মোদী সরকারের দ্বারা অত্যাচারের বা জুলুমের শিকার হয়েছে। মাত্র কয়েক মাস আগে এই যে নির্বাচনটা হলো, পশ্চিমবঙ্গের নির্বাচন, সেটাকেও কিন্তু আমরা একই ফলাফল দেখতে পেয়েছি। যদিও সেই নির্বাচনটা একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন বলা যেতে পারে, কারণ যেইভাবে এই ফলাফলটা আমরা দেখেছি, মানে যেইভাবে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির দল যেই ব্যবধানে হেরেছে, আসলেই পশ্চিমবঙ্গের মানুষ বা কলকাতার মানুষ, বাঙালিরা যেভাবে এই মমতা ব্যানার্জিকে ভালোবাসে, ব্যবধানটা আসলে এরকমটা হওয়ার কথা না। যেহেতু ব্যবধানটা এরকম হয়েছে, তার মানে অবশ্যই বলা যায় কিছু তো একটা হয়েছে। আর প্রথম থেকেই দেখা গেছে যে নির্বাচন কমিশন কিন্তু মমতা ব্যানার্জিকে কোনো সাপোর্ট তো করা দূরের কথা, তারা নিরপেক্ষ ভূমিকা পর্যন্ত পালন করছিল না। এই নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস হেরে যায়, এই বিজেপি জয়লাভ করার পরে কিন্তু শপথ গ্রহণও করেনি। তারপর থেকে কিন্তু একের পর এক অত্যাচার জুলুমের শিকার হতে থাকে তৃণমূল কংগ্রেসের লোকেরা। এমনকি সংখ্যালঘু যারা আছে, অন্য ধর্মের মানুষ, বিশেষ করে মুসলমানরা, তারা পর্যন্ত এই বিজেপির লোকদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। শুধু কি কলকাতায়, সারা ভারত জুড়ে গত 16 বছরে মুসলমানেরা এমনভাবে মানে নির্যাতনের শিকার হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হয়নি, তাদের উপাসালয় মসজিদে হামলা করা হয়েছে। যদিও ভারতে একটু মানে আগে কম বেশি এগুলো ছিল, কিন্তু গত 16 বছরে এটা মানে বিপুল হারে বেড়ে গেছে, যেটা আসলে কখনোই কাম্য হতে পারে না। যেমন বাংলাদেশের মালিক কি মুসলমানেরা একা? না, বাংলাদেশের মালিক যেমন মুসলমানেরা, তেমন হিন্দুরা, তেমন বৌদ্ধরা, তেমন খ্রিস্টানেরা। ঠিক সেভাবে ভারতের মালিক শুধুমাত্র হিন্দুরা হতে পারে না, কারণ আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, ভারত এই স্বাধীন হওয়ার পেছনে অবশ্যই মুসলমানদেরও কিন্তু অনেক বেশি অবদান রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু তারা সংখ্যায় কম, তারা অন্য ধর্মের মানুষ, এটার জন্য আপনি ঠিকভাবে তাদেরকে মানে ইবাদত করতে দিবেন না, তাদেরকে মারধর করবেন,
এটা আসলে কখনোই হতে পারে না। বাংলাদেশে যদি এরকম কিছু আমরা হিন্দুদের উপর করি বা এরকমটা ঘটে, আপনাদের কেমন লাগবে? ঠিক সেভাবে মুসলমানদের উপর যেমনটা করেন আমাদেরও ঠিক তেমনটাই লাগে। যেমন আমাদের দেশে, আমার এলাকায় মুসলিম হিন্দুরা যারা আছে তারা সংখ্যায় কম, তাদের বিপদে আপদে সবসময় আমরা দৌড়ে যাই, তাদেরকে সবসময় তাদের বিপদ সমাধানের চেষ্টা করি। আর আমরা মানে তাদের উপর অত্যাচার জুলুম করব, নাউজুবিল্লাহ, এটা হতেই পারে না। কেন যাই? কারণ তারা সংখ্যায় কম, আমরাই তো তাদেরকে দেখে রাখবো। আমরা দেখে রাখবো না তো কারা তাদেরকে দেখে রাখবে? ঠিক তেমনি ভারতের সনাতন ধর্মের মানুষ বা হিন্দুদের উচিত এই মুসলিমদেরকে বা ভিন্ন ধর্মের সংখ্যালঘু মানুষদেরকে দেখে শুনে রাখা, কারণ এটাও তাদের একটি মানবিক দায়িত্ব। তাই এপার বাংলা থেকে অবশ্যই আমাদের কাম্য ভারত নামক এই বিশাল রাষ্ট্রের সরকারি দলের রাজনীতিবিদ, বিরোধী দলের রাজনীতিবিদ, তারা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যেতে তারা সাহায্য করবে। সরকারি দল, ওই যে বললাম, সরকারি দল তাদের সময় ব্যয় করবে এবং অর্থ ব্যয় করবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং রাষ্ট্রের এই সরকারি দলের বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে শালীন ভাষায় এবং ভালোভাবে সেটা সমালোচনা করে সরকারি দলকে সাহায্য করবে বিরোধী দলের নেতাকর্মীরা বা মন্ত্রী এমপিরা। কিন্তু সেটা যদি মানে সরকারি দল বা নরেন্দ্র মোদী আসলে মেনে নিতে না পারেন, সেটা তো গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে না। গত 16 বছর ধরে আমরা এটাই দেখতে পাচ্ছি, তিনি মানে সমালোচনা নিতে পারছেন না। এটার জন্যই তো তিনি আসলে এভাবে বিরোধী দলের উপর মানে একের পর এক অত্যাচার করছেন, এবং এটার কারণে কিন্তু ককরোচ আন্দোলন গড়ে উঠেছেন, যেটা কি ভারতের ইতিহাসের অন্যতম ঐতিহাসিক আন্দোলন বলা যেতে পারে। আর এটার কারণেই কিন্তু তারা এই মাত্র 5 সপ্তাহের মধ্যে ভারতের মতো একটি বিশাল রাষ্ট্রের প্রভাবশালী শিক্ষামন্ত্রী তারা পতন ঘটিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।